নবাব সিরাজউদ্দৌলা তিনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। সিরাজউদ্দৌলার জন্ম 1733 সালে। মীর সৈয়দ জাফর আলী খান মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলা তার পুরো নাম। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খান এর নাতি। আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। তার তিন কন্যাকে তিনি নিজের বড় ভাই হাজী আহমদ এর 3 পুত্র নওয়াজিশ মোহাম্মদের সাথে বড় মেয়ে ঘসিডে বেগমের, সায়েদ আহমদের সাথে মেজ মেয়ে শাহ বেগম এবং জয়ন উদ্দিন আহমদের সাথে ছোট মেয়ে আমেনা বেগমের বিয়ে দেন। আমেনা বেগমের 2 পুত্র ও 1 কন্যা ছিল। পুত্ররা হলেন মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলা এবং মির্জা মেহেদি। আলীবর্দী খাঁ যখন পাটনার শাসনভার লাভ করেন তখন তৃতীয় কন্যা আমেনা বেগমের গর্ভে মির্জা মুহাম্মদ অর্থাৎ সিরাজউদ্দৌলার জন্ম হয়। এই কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করে আনন্দের আতিশয্যে নবজাতককে নাতি হিসেবে গ্রহণ করেন। সিরাজ তার নানার কাছে ছিলেন খুবই আদরের। যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না, তিনি মাতামহের স্নেহ ভালোবাসায় বড় হতে থাকেন। 1746 সালে আলীবর্দী খান মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে গেলে কিশোর সিরাজ তার সাথী হন। আলীবর্দী সিরাজউদ্দৌলাকে বালক বয়সে পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। তার বয়স অল্প ছিল বলে রাজা জানকিরামের প্রতিনিধি নিযুক্ত করা হয়, কিন্তু বিষয়টি সিরাজউদ্দৌলাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই তিনি একদিন গোপনে কয়েকজন বিশ্বস্ত অনুচরকে নিয়ে ভ্রমণের নাম করে স্ত্রী লুৎফুন্নেসাকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ থেকে বের হয়ে পড়েন। তিনি সোজা পাটনা গিয়ে উপস্থিত হন এবং জানকিরামকে তার শাসনভার ছেড়ে দেওয়ার আদেশ দেন। কিন্তু নবাবের বিনা অনুমতিতে জানকিরাম তার শাসনভার ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। দুর্গের দ্বার বন্ধ করে বৃদ্ধ নবাবের কাছে বিস্তারিত তথ্য জানিয়ে দূত পাঠান। অন্যদিকে জানকিরামের আচরণে ভীষণ ক্ষুব্ধ হয়ে সিরাজউদ্দৌলা দুর্গে আক্রমণ করেন। উভয় পক্ষেই লড়াই শুরু হয়ে গেলে হতাহতের ঘটনাও ঘটে। ঘটনার সংবাদ পেয়ে আলীবর্দী খাঁ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। সেদিনই আলীবর্দী খাঁ দুর্গের অভ্যন্তরস্থ দরবারে স্নেহভাজন দৌহিত্রকে পাশে বসিয়ে ঘোষণা দেন, আমার পরে সিরাজউদ্দৌলাই বাংলার উড়িষ্যার মসনদে আহরণ করবে। আলীবর্দী খানের জীবদ্দশায় সিরাজউদ্দৌলা ঢাকার নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সিরাজউদ্দৌলা তার নানা আলীবর্দী খানের কাছ থেকে 23 বছর বয়সে 1756 সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন। সিরাজউদ্দৌলার সিংহাসন রাজ্যাভিষেকের ঘটনা তার আত্মীয়বর্গের অনেকেই মেনে নিতে পারেনি। অনেকেই তার বিরোধিতা শুরু করেন। এদের মধ্যে ছিলেন আলীবর্দী খাঁর বড় মেয়ে ঘসিডে বেগম এবং তার স্বামী নওয়াজেশ আহমদ। তখন তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র পরিকল্পনা করতে থাকেন। বিভিন্ন রকম ষড়যন্ত্র দুর্যোগময় পরিস্থিতিতেই আলীবর্দী খাঁ 1756 সালের 10ই এপ্রিল মৃত্যুবরণ করেন। চারদিকে শুরু হয় প্রচণ্ড অরাজকতা ও ষড়যন্ত্র। ইংরেজরা নবাবের অনুমতি না নিয়েই কলকাতায় দুর্গ সংস্কার শুরু করেন। রাজবল্লভ ঘসিডে বেগমকে সহায়তা করার জন্য পুত্র কৃষ্ণবল্লভকে ঢাকার রাজকোষের সম্পূর্ণ অর্থসহ কলকাতায় ইংরেজদের আশ্রয় পাঠান। সিরাজউদ্দৌলা যখন সিংহাসন আহরণ করেন তখন থেকেই কলকাতায় ইংরেজদের প্রতাপ ধীরে ধীরে বাড়তে থাকে। তিনি তাদের দমন করার জন্য কাশিম বাজারের কুঠিয়াল ওয়াটসনকে কলকাতা দুর্গপ্রাচীর ভেঙে ফেলতে ও ভবিষ্যতে নবাবের পূর্ব অনুমতি ছাড়া কোনো ধরনের কাজ না করার নির্দেশ দেন। কিন্তু আদেশ অমান্য করে তারা কাজ বহাল রাখলে সিরাজউদ্দৌলা তখন বুঝতে পারল যে গৃহবিবাদের সুযোগ নিয়ে ইংরেজরা উদ্ধত্ত আচরণের পরিচয় দিচ্ছে। সুতরাং প্রথমেই ঘসিডে বেগমের চক্রান্ত চূর্ণ করার জন্য তিনি সচেষ্ট হন। তিনি পশ্চিমবঙ্গের মতিঝিল প্রাসাদে অধিকার করে ঘসিডে বেগমকে মুর্শিদাবাদে নিয়ে আসার ব্যবস্থা করেন। একই বছর 18 জুন সিরাজউদ্দৌলা কলকাতায় ইংরেজদের আক্রমণ করেন। তুমুল যুদ্ধ হওয়ার পর 20 জুন কলকাতার দুর্গ সিরাজের দখলে আসে।
তিনি দুর্গ প্রবেশ করে এবং দরবারের উপনিবেশ ও উমিচাঁদ ও কৃষ্ণবল্লভকে সেখানে উপস্থিত হওয়ার আদেশ দেন। এরপর সেনাপতি মানিকচাঁদের হাতে দুর্গের শাসনভার ছেড়ে দিয়ে সিরাজউদ্দৌলা রাজনীতিতে ফিরে আসেন। 12 জুলাই তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেন। এরপর আবার ইংরেজরা কলকাতা দুর্গে দখল করে। এদিকে ইংরেজরা নবাবকে সিংহাসনচ্যুত করে মির্জাফরকে সিংহাসনে বসাবার চক্রান্ত শুরু করলেন। অতঃপর তৈরি হয় পলাশির যুদ্ধের প্রেক্ষাপট। সিরাজউদ্দৌলা মির্জাফরের চক্রান্তর কথা জানতে পেরে মির্জাফরকে বন্দী করার ব্যবস্থা নিলেন। 1757 সালে 12 জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়। সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা 13 জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা শুরু করে। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি, কাটোয়ার দুর্গ, অগ্রদ্বীপ ও পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথ রোধ করল না। নবাব বুঝতে পারলেন সেনাপতিরাও এতে ষড়যন্ত্রের সামিল। বিদ্রোহের আভাস পেয়ে সিরাজউদ্দৌলা মির্জাফরকে বন্দী করার চিন্তা বাদ দিলেন। তিনি মির্জাফরকে ক্ষমা করে তাকে শপথ নিতে বললেন। মির্জাফর পবিত্র কুরআনে স্পর্শ করে অঙ্গীকার করলেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকলেও বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেবেন না। গৃহবিবাদের মীমাংসা করে তিনি রায়দুর্লভ, ইয়ার লতিফ খান, মির্জাফর, মীর মদন, মোহনলাল ও ফরাসি সেনাপতি সাফরেকে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা শুরু করলেন। তেইশ জুন সকাল থেকে পলাশীর প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হলো। ইংরেজরা লক্ষবাগ নামক আমবাগানে সৈন্য সমাবেশ করল। বেলা 8টার সময় হঠাৎ করে মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন। তার প্রবল আক্রমণে টিকতে না পেরে পরে লর্ড ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেন। ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন। মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মির্জাফর, ইয়ার লতিফ, রায়দুর্লভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানে নিষ্পৃহভাবে দাঁড়িয়ে থাকলেন। তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মীর মদন ইংরেজদের পরাজয় বরণ করাতে বাধ্য করতে পারতেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজউদ্দৌলার গোলাবারুদ ভিজে যায়। তবুও সাহসী মীর মদন ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে থাকেন, কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীর মদনের মৃত্যু হয়। মির্জাফর আবারও বিশ্বাসঘাতকতা করে তার সৈন্যবাহিনীকে শিবিরে ফেরার নির্দেশ দেন। এই সুযোগ নিয়ে ইংরেজরা নবাবকে আক্রমণ করেন। যুদ্ধে বিকেল 5টা শেষ হয় এবং নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে আসে। ইংরেজদের পক্ষে 7 জন ইউরোপিয়ান এবং 16 জন দেশীয় সৈন্য নিহত হয়। তখন কোনো উপায় না দেখে সিরাজউদ্দৌলা রাজধানী রক্ষার জন্য 2000 সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু রাজধানী রক্ষার জন্যও কেউ তাকে সাহায্য করেনি। সিরাজউদ্দৌলা তার সহধর্মিণী লুৎফুন্নেসা ও ভৃত্য গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপথে ভগবান গোলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকাযোগে মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিকে অভিমুখে যাত্রা শুরু করেন। তার আশা ছিল যে পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সৈনিক মসিয়ানাস এর সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় বাংলাকে রক্ষা করবেন। 1757 সালের 3 জুলাই সিরাজউদ্দৌলা মহানন্দা নদীর স্রোত অতিক্রম করে এলেও তাতে জোয়ার ভাটার ফলে হঠাৎ করে জল কমে যাওয়ায় নাজিমপুরের মোহনায় এসে তার নৌকা চড়ায় আটকে যায়। তিনি নৌকা থেকে নেমে খাবার সংগ্রহের জন্য একটি মসজিদের নিকটবর্তী বাজারে আসেন। সেখানে কিছু লোক তাকে চিনে ফেলে অর্থের লোভে মির্জাফরের সৈন্যবাহিনীকে খবর দেয়। তারা এসে সিরাজউদ্দৌলাকে বন্দী করে রাজধানীর মুর্শিদাবাদে পাঠিয়ে দেন। বন্দী হওয়ার সময় নবাবের সাথে ছিলেন তার স্ত্রী লুৎফা বেগম এবং 4 বছর বয়সী কন্যা উম্মে জহুরা। এরপরের দিন 4 জুলাই মির্জাফরের আদেশে তার পুত্র
মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ নামের এক ঘাতক সিরাজউদ্দৌলাকে হত্যা করেন। কথিত আছে সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সারা শহর ঘোরানো হয়। মুর্শিদাবাদের খোশবাগে নবাব আলীবর্দী খানের কবরের কাছে তাকে কবর দেওয়া হয়। বিশ্বাসঘাতকতার কারণে 23 জুন 1757 সালে পলাশীর যুদ্ধে পরাজিত হন সিরাজউদ্দৌলা। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করেন। এরপর বাংলার স্বাধীনতা অস্ত যায়। 200 বছর ইংরেজরা বাংলা শাসন করেন।